গেলাম তো ওভাবে কাজ করতে করতে আমার প্রশ্ন, বেডিং কিন্তু খুলছি না আমি, ম্যানেজারের রুমে থাকি, ম্যানেজারের রুমে দুইজন আমরা থাকি, বেডিং খুলি না। আমার স্বপনবাবু, উনি ছিলেন রাঙ্গুনিয়া কলেজের প্রফেসর, উনি এখানে থাকছেন এবং বিসিএস পাশ করা, চাকরির ডাক আসবে আসবে। তো সুতরাং ব্রিলিয়েন্ট স্টুডেন্টেরা, ওনারা যদি থাকতে পারে আমার আবার সমস্যাটা কোথায়? এটাও মনে, যুদ্ধ হয় রাতের বেলা, সব দিনের বেলা কাজ করি আর রাতে যুদ্ধ করি নিজের সাথে। এইভাবে দেখি কি আশেপাশের গ্রামগুলো দেখছি, ওই যে এলাকাটায় গেলাম না সেই এলাকাটা, এই পার্টিকুলারলি এই জায়গাটা হাওড়ের মধ্যে একটা বিশিষ্ট গ্রাম এবং এদের ঐতিহাসিক আলাদা মূল্যায়ন আছে। হাওড় এলাকায় সেমারচর বললে সবাই চিনে, সমস্ত সিলেটের মানুষ চিনে, সাংঘাতিক ঐতিহ্যবাহী গ্রাম। এখানে হিন্দু মুসলমানের সমস্ত ছোট ছোট কমিউনিটি আছে, চারাল চামুন্ডার থেকে শুরু করে একবারে সাহা ব্রাহ্মণ পর্যন্ত আছে। মুসলমানদের সিলেটিও আছে আর ময়মনসিংহের আবাদিও আছে, মাইগ্রেটিং লোকজন আছে। তাহলে এটা একটা চমৎকার গ্রাম চতুর্দিকে মিলিয়ে। তো আমি ভাবলাম যে শ্যামারচর দিয়েতে দিক থেকে ভালোই হলো। আর এই গ্রামে এই অফিসটাতে আবার স্বপনবাবু একজন কালচারাল লোকজন, রবীন্দ্রসঙ্গীত গায়, উনি ওই বাগান করেছে সুন্দর করে, ছোট্ট অফিস, ছিমছাম, কাঁচা মাটি, কাঁচা ফ্লোর, টিনের বেড়া এবং টিনের চালা, ছোট্ট একটা এল সাইজের ছোট্ট একটা অফিস, আর বাকিটা সবাই আমরা থাকি, 3 রুমে আমরা থাকি সবাই গাদাগাদি করে। ভাবলাম যে ভালোই, এবং ফুল আছে, আমি ফুল ভালোবাসি, সুতরাং আমি ফুলের স্বপনবাবুর সাথে নার্চারিং করি। 3 দিনের দিন স্বপনবাবু আমাকে বলো 4th ডেতে, রফিক সাহেব আমার মনে হয় কাজ করতে পারবো। আমার এখানে কিন্তু 7 জন আছে, আমাকে নিয়ে 7 জন। তিনি আমাকে সাংঘাতিকভাবে পছন্দ করেছেন যে রফিক সাহেব এখন মনে হয় আমি কাজ করতে পারবো। তো আমরা কাজ করি কীভাবে যাই দেখি, স্বপনবাবু ওই অন্যদের সাথে 2 জন করে যাই আমরা, একজন নতুন একজন পুরান। যিনি পুরান যায় আমার সাথে, তো স্বপনবাবু যায় বেশিরভাগ। স্বপনবাবু উনি করেন, ওই যেতে যেতে গল্প করছেন যে গ্রামে যাচ্ছি, কেন যাচ্ছি, কি কাজ করব, আমার রোল কি হবে, ওনার রোল কি হবে। 1-2 ঘন্টা যেতে হয়তো 2 ঘন্টায় প্ল্যানিং হয়ে যায়। তো উনি আজকে বলছেন প্রথম দিনই যে আমি আজকে ফ্যাসিলিটেট করব মিটিংটা, আজকে হবে একটা ব্যবহারিক শিক্ষার, বয়স্ক শিক্ষার একটা ক্লাস হবে, প্রথম শুরু হবে। এটা উপাস 3 নম্বর না 4 নম্বর লেসন আজকে। তো উনি বলছেন যে এটা হবে আজকে, এই উপাসের লেসন প্ল্যান হচ্ছে এটা, আমি ফ্যাসিলিটেট করব, আপনি কো-ফ্যাসিলিটেট। আমি দাদা আমি তো কোনোদিন ফ্যাসিলিটেট করি না। বলে আপনি শুধু, আমি যদি ট্র্যাকে না থাকি আপনি আমাকে ধরিয়ে দিবেন, আর যদি আপনার কোনো পয়েন্ট মনে হয় তা আপনি তখন বলবেন, আপনি কথা শুরু করে দিবেন, আমি থেমে যাব। সুতরাং এটার জন্য কোনো ফর্মালিটিস করতে হবে না, আপনি শুরু করে দেবেন, আমি থেমে যাব। তো ওইভাবে তো গ্রামে গিয়ে দিই না, ওরা দাদা ডাকে ওনাকে, দাদা। এবং সত্যি সত্যি কতক্ষণ যেভাবে বসলো, যেভাবে মেয়েরা আসছে, ছেলেরাও আসছে, উনি সত্যি সত্যি ওদের দাদা, আমি ভাই। তো মুসলমান গ্রামে গেছিলাম ওই দিন। ওই গ্রামের বিশেষ তথ্য হচ্ছে, স্বাধীনতা যুদ্ধের সময় এই গ্রামের পুরুষরা প্রায় সবাই রাজাকার এবং সবাইকে হত্যা করা হয়েছে, সবাই বিধবা। মুসলমান গ্রাম, এই রকমের গ্রাম এলাকা আরও অনেক আছে। আরও গ্রাম আছে হিন্দু গ্রাম, বিভিন্ন কমিউনিটি, বড় বড় কমিউনিটি আছে এক একটা জায়গায়, কামার পাড়া, সুতার পাড়া, তারপরে সূত্রধর পাড়া, মিস্ত্রি, আবার হলো পাড়া, কি বলা হয়, মাঝি, তাই না, পাটনি বলা হয় ওদেরকে, নৌকার মাঝি, ওদের পাড়া আলাদা আলাদা, সাহা ব্যবসা করে, দাস পাড়া কৃষি করে, আলাদা আলাদা। মুসলমানদের মধ্যে আবাদিরা এরকমের, আর সিলেটিরা আলাদা জায়গার মধ্যে। চমৎকার লাগলো আমার কাছে, এরকম লাগলো। আমি এই গ্রামেরও প্রেমে পড়ে গেছি বলা যাবে। আমি নিজেই চিন্তা করছি যে এইভাবে হবে, আবাদি অনাবাদির বিভাজন কেন থাকবে, এই পাড়ায় পাড়ায় বিভাজন কেন থাকবে, স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তির কেন কি করা যাবে, আমরা ব্রেকের লোকজন কি করতে পারি না? এই কথা তো আমাদের বলা হয়নি। আমরা তো বলছি মানুষের সমতার কথা, উন্নয়নের কথা, কিন্তু এর বাইরেও যে সামাজিক যে বিভাজন, এটা না হলে তো পুরো উন্নয়নটা হবে না। আমি যদি উন্নয়নের কর্মী, এটা আমার মাথার মধ্যে এমনিতেই ছিল। আমি স্বপনদার সাথে এগুলো করতাম, দাদা এগুলো বিভাজন বন্ধ না। উনি বলতেন যে এগুলোকে আগে আমরা অর্গানাইজ করে নেই। তখন একটা কাজ চলছিল ব্রেকের, একটা হচ্ছে 72-73 তো রিলিফের কাজ করেছে ব্রেক, 74-75 ব্রেক কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ করেছে। 74-75 কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ করার সময়
আমি এটাকে মূল্যায়ন করি 72-73 তো উনি ব্র্যাক নিজেই ত্রাতার ভূমিকায়, দাতা ভাব বেশি আছে, তো মানুষকে টাকা পয়সা দিচ্ছে, টিন দিচ্ছে, বাঁশ দিচ্ছে, ওষুধ দিচ্ছে, গরু ছাগল দিচ্ছে, মেশিনারিজ দিচ্ছে, ইকুইপমেন্ট দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, নৌকা জাল সব কিছু দিচ্ছে। কি না মানুষদের যেন স্বাধীনতা ডিসেম্বর মাসে তো ওরা শুধু রিফিউজিরা ফিরে আসলো ইন্ডিয়ার থেকে, যাওয়ার সময় কিন্তু চলে গেছিল এপ্রিল মাস, মানে ওদের একটাই তো ফসল বর্ষা করে বছরের, ওই সময় ফসলটা শুধু উঠানোর কথা, ঘরে তোলার আগেই ওই সময় বৈশাখ মাসে ওরা করে কি ধান ঘরে তুলে সারা বছরের বকেয়া পাওনা শোধ করে, আর বৈশাখ মানে ওই সময় বাড়ি ঘরকে ঠিক মতো বাঁধে, এটাকে বলা আর বাঁধে বলা হয়, চতুর্দিকে ঢেউয়ের হাত থেকে রক্ষা করে, যে চতুর্দিকে বাঁধে, এই জন্য ঘরগুলো ওখানকার ছোট ছোট, যাতে পাড়াগুলো ছোট ছোট, গ্রামের মানুষ সবাই মিলে পারে। ওই কাজটা ওরা করতে পারে নাই এপ্রিলে যাওয়ার সময়, ধান উঠাইতে পারে নাই, মহাজনের টাকা পরিশোধ করতে পারে নাই, নিজেরা কীভাবে চলবে নাই, এর মধ্যে যুদ্ধের ইয়ার সময় চলে গেছে, বাড়িঘর বাঁধতে পারে নাই। যখন 18 ডিসেম্বর মাসে ওরা 72-এ এসে, তো একেবারে সব বাড়িঘর মাটির সাথে মিশে গেছে, গরু নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। ব্র্যাক এগুলো সবগুলো দিল, চতুর্দিকে মানুষ কলেরায় মরছে, গরু ছাগল তো মরে শেষ যুদ্ধের সময়। এখন এগুলো যখন করছে ব্র্যাক, তো ত্রাতার ভূমিকায় এক একটা গ্রাম, 120টা গ্রামে ব্র্যাক, 3টা উপজেলার শাল্লা, দিরাই, বানিয়াচং, 3টা উপজেলায় 120টা গ্রামকে একবারে চকচক করা গ্রাম বানিয়ে দিয়েছিল, প্রত্যেকটা বাড়ি ঘর তুলে দিয়েছিল। এবং যেহেতু গাছ নাই এলাকায়, রোদের সময় তাকানো যায় না গ্রামগুলোতে। আমরাও যখন গেছিলাম তখনও অনেক গ্রাম সেই রকমের চকচকা নাই, আর কারণ নাই হলো এই কারণে, ওরা যখন আসলো ব্রেক তো বেঁধে দিল চকচকা, মহাজনরা তার এরকম করে করে ওনার ব্রেকে ওই যে কাছে, তো তখন ঘরের চালা হয়েছে, ওটা দিয়ে দেয় পাওনাটা। তো এই ব্রেক অস্ট্রেলিয়ান ঢেউটিন দিল, টিন ভাঁজ হয়ে গেল কিছুদিনের মধ্যেই। নাই কারণ তার ব্রেক যা দিল সব তো ভিজিবল, এইগুলো সব মহাজনরা লুটে পুটে নিয়ে গেছে, তার পাওনাদার যারা আছে সব নিয়ে গেছে, গরিব যে জায়গায় ছিল সেই জায়গায়। তো ব্র্যাক বুঝলো যে রিলিফ দিয়ে তো আসলে মানুষের উন্নয়ন হবে না, এবং নিজের চোখের সামনেই দেখলো সব চলে গেছে। বলে আমরা এমন কিছু করব সাস্টেনেবল উন্নয়নের জন্য। কি করবে? যে আমরা সব কিছু করব, কৃষি করব, মৎস্য করব, হেলথ করব, তো মানুষের ব্যবসা করব, অর্থনৈতিক উন্নয়ন করব, সামাজিক উন্নয়ন করব, সব করব। তাদেরকে ট্রেনিং দেওয়া হবে ক্যাপাসিটি বিল্ড আপের জন্য। এইগুলো 8টা কম্পোনেন্ট ছিল, আমি এটাকে বলি 8টা ট্যাবলেট। ব্র্যাক মনে করেছিল নিজে ডাক্তার, সোশ্যাল ডেভেলপমেন্টের, মানুষের উন্নয়নের ডাক্তার হয়েছে উনি, সব জানতা, এবং মনে করছে এই ট্যাবলেট দিয়ে দিলে রুগী ভালো হয়ে যাবে। কিন্তু 2 বছর ওনারা ট্যাবলেট দিয়ে গেলেন, রুগী আগের অবস্থায় আছে। সো ব্র্যাক বললো যে আমরা এত করলাম। আবেদ সাহেব তখন চাকরিও ছেড়ে দিল, আগে তো ছুটিতে ছিল, চাকরিও ছেড়ে দিল, জীবনের সমস্ত কিছু ছেড়ে দিয়ে কাজটা করলাম, কিন্তু এটা তো কাজ হলো না। দেখা যায় হলো না কেন? আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চললো, সৎভাবে করলাম, কাজগুলো করলাম, নিজের জীবনের কথা চিন্তা না করে, কিন্তু এটা হলো না কেন? ব্যর্থতায় পর্যবসিত হলো কি জন্যে? একটা ইন্টারন্যাশনাল লেভেলের হাই স্ট্যান্ডার্ডের রিসার্চ টিম আবেদ ভাই আহ্বান করলেন, ইভ্যালুয়েশন করা হোক আমাদের কাজ কেন ব্যর্থ হলো, হোয়াট আর দি কজেস বিহাইন্ড ইট। 2 বছর চললো, প্রায় 76-77-এর প্রায় আধা আধি। রিসার্চে বলা হলো যে আসলে আপনারা প্রথমবারের কথা নাই বা ধরলাম, এটা সবাই জানে রিলিফ কোনো ডেভেলপমেন্টের কমপ্লিট সলিউশন না। সেকেন্ড টাইম আপনারা আসতে হলো বলে, কারণ আপনাদের জিনিসগুলো যে ব্যাহাত হয়ে গেল। আমি যেভাবে বলি, লম্বাভাবে না বলি, আমি বলি বাঘে আর ভেড়ায় যে এক ঘাটে পানি খাওয়া হয় না, যে কারণে, ইয়ের কাছে, বিড়ালের কাছে শুটকি ভাগে দেওয়া যায় না, যে কারণে ব্র্যাকের সমস্ত আন্তরিক, ঐকান্তিক, অভিনব সমস্ত প্রচেষ্টাও ব্যর্থতায় পর্যবসিত হলো। এটা আমার কোটেশন এরকম। এখন এটা হলো, এখন তো ব্র্যাক সাংঘাতিক জেদ তৈরি হলো, সব তো জেদি লোকজন, জীবন দিয়ে করলাম, সব ইউনিভার্সিটির সব তুকর লোকজন, আবেদ ভাইও তুকর, আনমেরিড সে লোক ছিল। এখন এত করলাম, আমরা হারবো না, বের করবো আসলে খুঁজে। তখন ওরা বললো যে ওইটা কি, বললো যে আপনারা আসলে যাদের জন্য কাজ করবেন শুধু তাদের জন্যই করেন, সমাজের সব লোকের চিন্তা আপনারা করতে যান না, তাতে ওরাই সুবিধাটা নিয়ে নেবে আপনাদেরটা। সুতরাং তারাই নিল। আমার হেলথ প্রোগ্রামের প্যারামেডিক হয়ে গেল বড় লোক,
আমার ছোট ইয়ে যে ললিত পাম্প দিলাম, ইরিগেশনের পাম্প দিলাম, এইগুলো হয়ে গেল, ওগুলোর অপারেটর এবং ম্যানেজার, স্কিমের ম্যানেজার হয়ে গেল ওনারা। আমাদের কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য শিশু ঘর দেওয়া হয়েছিল 72-এ, যেগুলো বড় বড় ঘর, গরিব মানুষের তো জায়গা নাই দেওয়ার মতো, বড় বড় ঘর বড় লোকের বাড়িতে হইলো। গরিব লোক, আমরা যখন মিটিং করলাম তখন গরিব লোক এসে বড় লোকের বাড়িতে মিটিং করে, এখন তার বাড়িতে বসে তার হুক্কা খেয়ে তার বিরুদ্ধে কি ঐক্যমত্য গড়ে তোলা যায়? এই গ্রামের মানুষের কোনো সাহস আছে? তার মাথা আছে কয়টা ঘাড়ে যে ওর বিরুদ্ধে কথা বলবে? সুতরাং ওই কথা হয় না, ওই সলিউশন আর হয় না, এই জন্য ব্রেক আগাইতে পারেনি। সো তাদেরকে আলাদাভাবে তাদের বাড়িতে গিয়ে উঠানে কুড়ে ঘরে বসে বসে তারা যারা একই রকমের ইন্টারেস্ট, একই রকমের সমস্যা, একই রকমের ভুক্তভোগী যারা, তাদের নিয়ে কাজ করা হোক। এখন ব্রেকের হয়ে গেছে, আমি এই সময়টাই আমি জয়েন করলাম গিয়ে, এই সময় এখন ব্রেকের। তাহলে আগে যে সমিতি আছে তাহলে কী করবে? এগুলো ভেঙে দিতে হবে। তাহলে আগের যে ঘরগুলো ছিল কমিউনিটি সেন্টার, ওগুলো ভেঙে নিয়ে আসতে হবে গরিবের বাড়িতে। আগে যে সমস্ত এগ্রিকালচার ইকুইপমেন্ট দেওয়া হয়েছিল সেগুলো ফেরত আনতে হবে। তাইলে আগে যে সঞ্চয় টঞ্চয় গরিব মানুষ দিল, ওই সভাপতি সেক্রেটারি তো বড় লোক, তাদের বাড়ির থেকে তাদের কাছে হিসাব করে নিয়ে আসতে হবে ভেঙে। কার সাহস আছে এগুলো করার? গরিব মানুষ তো বলতে পারবে না সাহস আছে, দিলে দুই ধমক দিয়ে বিদায় করে দেবে। এই চ্যালেঞ্জটার সময় আমরা গিয়ে হাজির হইলাম আর কি, এই ভাঙছে। তো ভাঙার কাজটা বিরাট চ্যালেঞ্জিং। ওরা তখন আগে তো রিলিফ যখন কাজ চলছিল, ব্রেকের লোকজনকে সাংঘাতিক খাওয়াচ্ছিল লোকজন, বড় লোকেরা। যখন কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ করছি তখনও খাওয়াচ্ছিল, খুব সমাদর করে, গেলে এই বিরাট বড় বড় গ্লাস দেয়। এখন যখন গেলাম আমরা, এখন তো দেখতেই পারে না, বদমাশি করো। ব্রেককে নিয়ে আসলাম আমরা এখানে, কারণ আবেদ ভাই প্রথম যখন 72-তে ফেব্রুয়ারিতে যখন আসেন ইন্ডিয়ার থেকে, বাংলাদেশের ভিতরে ঢুকলেন, সুনামগঞ্জ দিয়ে ঢুকে দিরাইতে এসে আসলেন, এখানে বাংলোতে বসলেন। তখন সঞ্জিত সেনগুপ্ত, আব্দুল সামাদ আজাদ, এই সমস্ত পলিটিক্যাল নেতাদের সাথে হয়। সঞ্জিত সেনগুপ্তের সাথে অবশ্য মেঘালয়ের রিলিফের কাজের সময় ওনার দেখা হয়েছিল। সঞ্জিত সেনগুপ্ত অনেক ওই ভলেন্টিয়ার দিয়েছিলেন আবেদ ভাইকে, এই যে আপনার কাজ করেন, ওনার দলের লোকজন, বামপন্থী ছেলেফেলেরা সবাই ওখানে কাজ করেছে। কিন্তু ব্র্যাক তখন তাদেরকে নিল কর্মী হিসাবে এখানে, তাদের বাড়ি সব এই এলাকাতেই। তো ওনারাও হেল্প করলো, তো সমস্ত লোক হেল্প করলো। কিন্তু যখনই বললো আবেদ সাহেবের মুখে অন্য বলি, আমরা গরিব মানুষের সাথে কাজ করবো, তখন মনে করলো আবেদ সাহেব হচ্ছে বেঈমান, আবেদ সাহেবের ব্রেককে কীভাবে কাজ করে আমরা দেখে দিব, আর ঘর দিব না, মেশিন দিব না, বকেয়া টাকা ফেরত দিব না, ব্রেকের সাথে নন কভারেশন চপ। ওইটা ছিল সবচেয়ে বড়। আগের গরিব মানুষের অ্যাটলিস্ট টাকাগুলো তো নিয়ে আসতে হবে, সেই সমিতিটা ভেঙে, সেই সঞ্চয়ের টাকাগুলো তো ওনাদের কাছে আছে, সেই সমিতিগুলো ভাঙা টাঙা, এগুলো ছিল একটা কঠিন কাজ। তো কিন্তু ব্রেকের যে প্রত্যেকটা লোক জেদি, তো এতদিন আমার ব্যর্থতায় পর্যন্ত ছিল, সুতরাং আমি এটাও জিতবো, সেই জেদি তাদেরকে ওই জায়গার থেকে উত্তরণ ঘটিয়েছে। তারপরে সমিতিগুলোকে আমি এর মধ্যেই তো গেলাম, গিয়ে আমি দেখলাম আবার ওগুলো ভাঙছে যখন, তখন আমি চিন্তা করলাম ভাঙছি যেহেতু এই ব্রাঞ্চে, একটু ওইটা মাথায় রেখে, দীর্ঘমেয়াদী মাথায় রেখে, আলটিমেটলি সবটা গ্রামকে আবাদি, বিভিন্ন হিন্দুদের পুত্র, কে মুক্তিযুদ্ধের পক্ষে, কে বিপক্ষে, এটা মানব না, সব গ্রামবাসী এক হইতে হবে, সেইভাবেই গড়ে তোলা আমার হিডেন ছিল। 1 বছরের মধ্যে আই হ্যাভ বিকাম দি ইনচার্জ অফ দি ব্রাঞ্চ। আমার ম্যানেজার বিসিএসে করার জন্য উনি চলে গেল অগ্রণী ব্যাংকের চাকরি নিয়ে, আমি ছিলাম 1 বছরের মধ্যে, ঠিক 1 বছরের মাথায় ইনচার্জ দিলাম। তখন আমি আমার এজেন্ডা বাস্তবায়ন শুরু করলাম আমার কর্মীদের নিয়ে নিয়ে, এবং আমার মনে আছে 2-3 বছরের মধ্যে সমস্ত প্রায় 20-22টা গ্রামকে নিয়ে একটা ঐক্যবদ্ধ অর্গানাইজেশন গড়ে তোলা হলো, যে আমরা স্বাধীনতার পক্ষে, আমরা গরিব মানুষের গরিবি হটানোর পক্ষে, আমরা মানুষের একতার পক্ষে, মেয়েদের ক্ষমতায়নের পক্ষে কাজ করবো, সব একসাথে, আমরা জাতপাত আবাস ভুলে গিয়ে, এরকম ছিল। আমি তো 5 বছরে বলছিলাম যে 5 বছরের চিন্তা করছিলাম। আমি যখন ম্যানেজার হয়ে গেলাম, তখন আমি আবার আমার টিমের সাথে পুরো এলাকার জিনিসটাকে ভালো করে বুঝাইলাম। আমার সবাই মিলে আমরা চিন্তা করলাম এই এলাকাতে আমরা একটা উপমা তৈরি করতে পারি ব্রেকের জন্য। আলটিমেটলি তো আমরা চাই শ্রমজীবী মানুষের এম্পাওয়ারমেন্ট। তো যদি হয় তাহলে এইখানে তো একটা প্রিভেইলিং একটা সামাজিক চলছে অনেক দিন ধরে, স্বাধীনতার পর থেকেই। এটা যদি রেজুলেশন করতে পারি তাহলে শ্রমজীবীদের ক্ষমতায়নের বিরাট হয়ে যাবে। এবং আমরা যদি এখানকার মেয়েদেরকে যদি কাজটা ঘটাই, বিশেষ করে
আমি বলতাম যেই গ্রামগুলোতে 2-3টা গ্রামে যে বিধবা আছে সবাই ইয়েরা মেয়েরা, সেই বিধবাদেরকে যদি লিডারশিপে নিয়ে আসতে পারি, তারা রাজাকারের ওয়াইফ, রাজাকারের মেয়ে, তাদেরকে যদি বলতে পারি যে স্বাধীন বাংলাদেশে এই দেশের শ্রমজীবীদের মানুষের মুক্তির জন্য শ্রমজীবী মেয়েরা, রাজাকারের মেয়েরা স্বাধীনতার সপক্ষে কাজ করছে, এটা অনেকগুলো ধাপ এগিয়ে যাবে। সূত্রধরের মেয়েরা যদি সমিতির সভাপতি হয়, এই এর মেয়েরা যদি, তখন আমরা এইটা চিন্তা করে আমরা এইভাবে আমাদের ব্রাঞ্চটাকে আমরা এগেলাম। এবং হোল ব্র্যাকে কাজ করছিল এই অ্যাপ্রোচেই, মানিকগঞ্জে কাজ করছিল ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট, আমি কাজ করছি মাদার প্রজেক্ট বলা হয় যেটাকে ব্র্যাকের শাল্লা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট, আর জামালপুর থেকে কাজ করছে জামালপুর উমেন্স প্রজেক্ট, আর কাজ করছে আউটরিচের কিছু, এর মধ্যেই কিছু কিছু তৈরি হলো। এই প্রজেক্ট ভিত্তিক যদি আমরা কাজ করি, তাহলে 2-3টা প্রশ্ন ব্র্যাকের সামনে আসলো যে আমরা যদি প্রজেক্ট ভিত্তিকে কাজ করি, আমাদের সমস্যাগুলো যদি সারা বাংলাদেশ ব্যাপী হয়, ব্র্যাক যদি সত্যি সত্যি সমস্যাগুলো দূর করতে চায়, তাহলে তো ব্র্যাককে সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে হবে। একটা মিটিংয়ের কথা মনে আছে, আমি তখন প্রায় নতুন, তখন মিটিংয়ে আমি, আবেদ ভাই ছিলেন মিটিংয়ে, তো আমি প্রস্তাব দিলাম, আবেদ ভাই আমরা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে হয় দ্রুত গতিতে, আমাদের তো অনেক টাকা পয়সা লাগবে, অনেক স্টাফ লাগবে, আমি তো ছোট স্টাফ, আমি বললাম আমার বেতন অর্ধেক করে দেন, তাহলে তো আমরা ডাবল স্টাফ হয়ে যাই। তো ওইটা তো আসলে আবেদ ভাই বললেন, যে অন্যরাও বললাম, পার্টিসিপেন্টসরাও এগ্রি করছে না। আবেদ ভাই বললো যে এটা ইথিক্যালি বেতন অর্ধেক করে দেওয়া যায় না, তো বেতন থাকুক। আমি বললাম তাহলে আমাদের ব্রাঞ্চে যে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আছে 60 টাকা বেতন, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আমি নিতে চাই না, আমাদের ব্রাঞ্চে বন্ধ করে দেন। তো কী জন্য বন্ধ করে দিব? আমি বললাম এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, আমরা তো অফিস কাম রেসিডেন্স, তো চা বিস্কিট খাওয়ার জন্যই তো আমরা তো অফিসেই থাকি, তাহলে আমাদের চা বিস্কিট অফিসের টাকা দিয়ে খাওয়ার কি দরকার? আমরা তো আমাদের চাই খেতে পারি। আর আসলে আমাদের যারা গেস্ট আসবে, তারা তো গেস্ট, তো ইন্টারনাল গেস্ট আসবে যারা, তাদেরকে তো আমি বিল করিয়ে নিতে পারি, মেস বিল করে দিব, চায়ের বিল আলাদা করে দিব, তাইলেই পাই, তা আলাদা করে অ্যালাউন্স নেওয়া লাগে না, অ্যাকচুয়ালটাই নিতে পারি। আর বাকি থাকলো বাইরের গেস্ট। বাইরের গেস্ট কারা? আর এদের বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন, তাদেরকে আবার চা খাওয়াবো কেন? আমি এদের চা খাওয়াইতে নারাজ। ঠিক আছে, এইরকমের একজন স্টাফকে, আগে এক্স ব্র্যাক স্টাফ ছিল, 77-এ একবার ব্র্যাকের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। যারা ওই যে মেঘালয়, আবিদ ভাই তো বলছিলাম ভলান্টিয়াররা, আবিদ ভাই লোকাল স্টাফদের, এরা তো আন্ডার কোয়ালিফাইড অনেকেই, SSC পাস বা এরকমের, তো ওখানে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল। এখন যেহেতু ব্র্যাক কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ পার হয়ে যখন টার্গেট অ্যাপ্রোচে কাজ করছে, আরও কোয়ালিফাইড লোক বেশি বেশি দরকার, ঢাকার থেকে রিক্রুট হইতে হবে। তো ঢাকার থেকে যখন রিক্রুট করছিল, ওনারা অন্যভাবে বুঝেছে যে আমাদের বাদ দিয়ে, আমরা বিপদের সময় ব্র্যাক যখন কোনো কিছু ছিল না, চাল ছোলা, আমরা তখন ব্র্যাককে করেছি, আর এখন আমাদের বাদ দিয়ে এখন হায়ার এডুকেটেড লোকজন নিচ্ছে, আমাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে, এইভাবে মূল্যায়ন করেছে। সুতরাং সমস্ত ব্রাঞ্চের লোকজন, লোকাল স্টাফরা এক হইয়া, যারা ঢাকার থেকে রিক্রুট হয়েছে, তাদেরকে বেঁধে শাল্লা সদর ইয়েতে যায়, রোদের মধ্যে পিছনে বাইরে রোদের মধ্যে রেখে দিয়েছে। আবেদ ভাই ঢাকার থেকে খবর পেয়েছে, খবর পেয়ে দৌড়ায় ওখানে গেছেন, সাথে সুগেন্দু কুমার সরকারকে নিয়ে গেছেন। হ্যাঁ, নিয়ে ওনারা দুইজন গেলেন। তখন আয়েশা ভাবি ওনাকে বললেন যে তুমি যাচ্ছ না, সমস্ত বিদ্রোহিত সব লোকজন তোমাকে কী করবে না। উনি ওনার ইয়ের থেকে পুলিশ এবং আর্মির আবেদ ভাইকে সহযোগিতা করতে চাইলেন নানানভাবে, ওনার শ্বশুরকে দিয়ে, না আত্মীয় স্বজনকে দিয়ে, তো আবেদ ভাই কাউকে নিলেন না। তো আমার প্রবলেম এটা, আমি ইয়ে করবো। উনি আসলেন, এসে সবগুলো ব্রাঞ্চে ঘুরলেন, ঘুরে দেখা গেল যে কোনো স্টাফ নাই, সব লোককে নিয়ে গিয়ে ওরা ইয়েতে নিয়ে গেছে, শাল্লা সদরের, ওইটার নাম হলো গুইঙ্গের গাঁও বলা হয়, শাল্লা সদরটাকে গুইঙ্গের গাঁও বলা। এই গুইঙ্গের গাঁও মাঠে ওদেরকে বেঁধে রেখেছে কড়া রোদের মধ্যে, পিছনে কাঠমোড়া দিয়া। আবেদ ভাই ওদেরকে যায় ওদেরকে ছড়াইলেন, চ্যালেঞ্জ করলেন, বললেন যে তোমরা আসো, তোমাদের কি বক্তব্য আছে আন্দোলনকারীরা। তাহলে ওদেরকে মার্কুলিতে নিয়ে গেল, বলতে যে আমরা আসবো, তারিখ দিলেন উনি, যাই সবাইকে বললেন তোমার কথা বলার আগে সবাইকে রিজাইন করতে হবে, রেজিগনেশন সাবমিট না করলে কোনো কথা বলবো না। মানে এতগুলো লোক সব অ্যাগ্রেসিভ। তো আবেদ ভাই কোনোই ভয় পাইলেন না, সারা জীবনে উনি যেটা করবেন কোনো ভয় ওনার মধ্যে কাজ করে না। সেটাই আমাদের মধ্যে ইনজেক্টেড হয়েছে, যে সমস্যা সমাধান করতে গেলে সাহসী হইতে হবে। একজন নেতৃত্বের গুণাবলীর মধ্যে একটা বিশেষ গুণ হচ্ছে যথাসময়ে
ঠিক সিদ্ধান্ত নিতে হবে, এবং সেটা নেওয়ার জন্য সাহসিকতা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ এ লিডার। তিনি সেটা নিলেন এবং নিয়ে বললেন যে আমি প্রথম বলে মার্কেট আগে রেজিগনেশন আমার কাছে দাও, আমি সিদ্ধান্ত নিব কার চাকরি থাকবে কি থাকবে না। উনি ঘাট করে সবাইকে রিজাইন করতে বলে দিলেন এবং রেজিগনেশন অ্যাকসেপ্ট করে ফেললেন। সেই একজন লোক আমি শ্যামারচরে যখন ছিলাম, উনি ওই খাসকাবিতে যে ক্যাম্পের কথা বলছিলাম, আমার সাথে একটা লোক আসলে নতুন জয়েন করবেন, সেই ব্রাঞ্চের উনি ম্যানেজার ছিলেন তখন, লোকাল স্টাফ। উনি আমাদের অফিসের বারান্দায় বসে 1 বছর গল্প বলতে শুনতেছি, 71-এর ওই 77-এর গল্প করে। উনি আমাদের একজন ডক্টরেট ছিলেন রিসার্চের। উনি সার্ভে করার জন্য গেছিলেন শ্যামারচর ব্রাঞ্চে, ওই ওনার শাসকাই ব্রাঞ্চে। উনি লোককে পিটাইতে ওই ঢাকার স্টাফ, উচ্চশিক্ষিত লোক, সুতরাং ওনাকে পিটিয়ে রক্তাক্ত করেছিলেন এই অমর চান। আমরা তো ইতিহাসে 77-এ তো আমরা ছিলাম না, কিন্তু আমরা ঘটনা শুনেছি। সেদিন থেকেই তাকে আমার ম্যানেজার তাকে প্রতিদিন সকালবেলা চা খাওয়াইতো। ভোরবেলা এসে কাছেই বাড়ি, এসে 1 কাপ চা খেতো গল্প করতে করতে। আমি বলছি ওর সাথে কত, তার নাম অমর চান, অমর চানের সাথে তো এটা সময় ম্যানেজার দাদা ঠিক হচ্ছে না। আমি দাদা ওরে চা খাওয়াবো না। তো দাদা বলছে ঠিক আছে, ও তো এখন এখন তো এলাকায় থাকে, শত্রু বাড়ায় লাভ কি। আমি যেদিন ইনচার্জ হইলাম, ক্যাম্প ইনচার্জ, প্রথম দিনের পরের দিন সকাল থেকে হবো, রাতের বেলায় ঘোষণা দিছি অমর চানের দরজা আজকের থেকে বন্ধ। বাবুর্চি বললাম গেট তালা লাগায় রাখবার, সকালবেলা অমর চান ঢুকবে না। একে শত্রু, আবার ওরা আবার চা খাওয়াবো। আর এখন তো নেই না, ওই এন্টারটেনমেন্ট অ্যালাউন্সও নেই না, এটা আমাদের টাকা, আমার টাকা দিয়ে আমি অমর চানকে চা খাওয়াবো। সো প্রথম দিন থেকে অমর চান সকালবেলাও আসতেছিল, ওই পিছনে টিনের দরজা বাইরে গেটের, বলছে যে উমেদ আলী গেটটা খোলো। বলছে না, নতুন ম্যানেজার সাহেবের নির্দেশ আছে, আপনার চা খাওয়ার হবে না। সে চলে গেছে। সেই থেকে সে একটা নতুন সূত্র জন্মাইলো আমার এই এক্সিকিউশনের জন্য। প্রথম দিন থেকে নতুন আইডিয়া এক্সিকিউট করবো, বাট অমর চান হচ্ছে সত্য।